দর্শকরা খুলম খোলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, আপনারা জানেন যে গত দুদিন থেকে একটি ঘটনা নিয়ে সারা দেশ তোলপাড়। সেটা হলো নতুন একটা ডিজিটাল রাজনৈতিক দলের জন্ম হয়েছে, ককরোচ জনতা পার্টি, সিজেপি। এবং এই দলটা তৈরি হওয়ার সাথে সাথে তাদের যে ইনস্টাগ্রাম ফলোয়ার 1.5 কোটি ছাড়িয়ে গেছে। এবং এটা বিজেপি যতটা ইনস্টাগ্রাম ফলোয়ার্স আছে বা কংগ্রেসের আছে তার চাইতে অনেক বেশি। এবং এক্স হ্যান্ডেলও আছে, এক্স হ্যান্ডেল সরকার এটা ব্যান করেছে এক্স হ্যান্ডেলটা। এবং ইনস্টাগ্রামে যে হারে ফলোয়ার বাড়ছে এটা নিয়ে সারা বিশ্বে এখন চর্চা চলছে, ভারতে তো বটেই। এই যে পার্টিটা তৈরি হয়েছে এটাকে ডিজিটাল হয়েছে এবং এখানে সুপ্রিম কোর্টের একজন জাজ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গত 15 তারিখ দেশের বেকারদের যারা পড়াশোনা করে চাকরি পাচ্ছেন না তাদেরকে ককরোচের সঙ্গে তুলনা করেছেন। এবং এরপরেই বোস্টন থেকে এক মহারাষ্ট্রের এক ইঞ্জিনিয়ার ছিলেন, বোস্টন থেকে তিনি একটা পোস্ট করেছেন এবং বলেছেন যে সব ককরোচ যদি একসঙ্গে হয়ে যায় তাহলে কি হতে পারে। ককরোচ মানে আরশোলা, বা আমাদের এখানে যেটাকে সিলেটে যেটাকে বলা হয় তেলচূড়া। তো সব আরশোলা যদি এক জায়গায় হয়ে যায় তাহলে কি হতে পারে। এবং এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা পেজ তিনি তৈরি করলেন এবং সেই পেজে ফলোয়ারের সংখ্যা বাড়তে লাগলো। বাড়তে এমন একটা জায়গায় পৌঁছলো যে বিশ্বের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির চাইতেও বেশি ফলোয়ার্স হয়ে গেল। এরপরেই ঘটনাটা নিয়ে কথাবার্তা চলছে এবং অনেকেই কমেন্ট করছেন, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া এআই দিয়ে বিভিন্ন ধরনের প্রচার করা হচ্ছে। এবং এই সমস্ত কিছুর পর এখন বিজেপির একজন নেতা বললেন যে এই যে এটা যে হচ্ছে এটা আসলে ফলোয়ার্স যে বাড়ছে এটা বেশিরভাগ পাকিস্তানি এবং বাংলাদেশিরা সংখ্যায় বেশি। এবং তিনি একটা শিট জারি করেছেন, সেখানে এটা বলা হচ্ছে। হতে পারে এটা হতে পারে, কিন্তু এটা ঘটনা যে এই দলটা নিয়ে কিন্তু একটা উচ্ছ্বাস তৈরি হয়েছে সারা দেশ জুড়ে। অনেকে আলোচনা করছেন, ইতিমধ্যে বিরোধী কিছু সাংসদ মহামৈত্র, মনাস শিশুদিয়া, এরা সবাই এই দলকে তাদের সমর্থনের কথা জানিয়েছেন, কেউ হয়তো মেম্বারশিপ চেয়েছেন। এবং এই যে এখন প্রশ্ন হলো, এবং তারা অভিযোগ করেছেন যে সরকার থেকে নাকি বারে তাদের ইনস্টাগ্রামটা হ্যাক করার চেষ্টা করা হচ্ছে। দর্শকরা, এই যে একটা এতটা ফলোয়ার্স যে বাড়ছে এর কারণটা কি এটা বুঝতে হবে আমরা। এবং এইগুলো যে তৈরি হচ্ছে, ডিজিটাল পার্টি তৈরি হচ্ছে, এই সমস্ত কিছুকে আমি কিন্তু খুব সহজভাবে এসব জিনিস দেখছি না। অনেকেই বলছেন যে এর পেছনে একটা ষড়যন্ত্র থাকে। বাংলাদেশে বা শ্রীলঙ্কাতে যেভাবে জেনজি আন্দোলন হয়েছে, নেপালে হয়েছে, ঠিক সেইভাবে ভারতে একটা আন্দোলন হয়ে যেতে পারে এরকম, বা কোরআনের একটা চেষ্টা চলছে, এটাও হতে পারে অনেকে বলছেন। এবং এর পিছনে ডিপ স্টেটের একটা হাত থাকতে পারে, এরকম একটা ধারণার কথা বলা হচ্ছে বিভিন্ন মল থেকে। আরেকটি মল থেকে বলা হচ্ছে যে বেকার যেভাবে মানুষের চাকরি পাচ্ছে না বেকার যুবক যুবতীরা, এবং তারা আন্দোলনে নামতেই পারে, এবং এ ধরনের একটা পরিস্থিতি কিন্তু সারা দেশে তৈরি হয়েছে। এটা ঘটনা যে দেশে বেকারত্বের হার দ্রুত হারে বাড়ছে। বেকারত্ব, ইঞ্জিনিয়ার হয়েও চাকরি পাচ্ছে না, অনেক পড়াশোনা করার পরও ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, ইন্টারনেট ঘাটাচ্ছে। আর আসলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই কথাটাই বলতে চেয়েছেন। এই যে দেশের যে একটা সাময়িক পরিস্থিতি, তরুণ প্রজন্মের যে একটা রাগ, এই রাগের জন্যই এতটা ফলোয়ার বাড়ছে। যদিও সরকার বলছে যে, সরকার সরাসরি কোনো মন্তব্য করেনি, সরকার বলছে যে এটা বাংলাদেশ এবং পাকিস্তানের নাগরিক একটু ফলোয়ার্স বাড়িয়েছে। কিন্তু আমি দেখলাম যে যেখানে যাচ্ছি এই একটি আলোচনা চলছে সব জায়গায়। কেউ এটাকে বলছেন আমেরিকার ষড়যন্ত্র বা ডিপ স্টেটের ষড়যন্ত্র, জসরুজের ষড়যন্ত্র, আবার কেউ বলছেন এটা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। এখন সময় আসুক, তারপর বোঝা যাবে কি। এবং এরা যে 5টা দাবি রেখেছে, 5টা দাবির প্রধান দাবিটি হলো যে দেশের প্রধান বিচারপতি কোনো অবস্থায় কোনো সরকারি পদ বা কোনো রাজনৈতিক পদ পরে তিনি নিতে পারবেন না। তারপর কারো ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না, এ ধরনের কয়েকটা দাবি তারা রেখেছে। এবং এই দাবিগুলোর পেছনে এত যে জনসমর্থন বাড়ছে, এর পেছনে কারণটা কী হতে পারে? এটা তো ঘটনা যে মানুষের ভেতরে ক্ষোভ রয়েছে। আর তাছাড়া এই যে উপসাগরীয় যুদ্ধ চলছে, এর একটা প্রভাব ভারতীয় অর্থনীতিতে পড়েছে। প্রধানমন্ত্রী বলেছেন গ্যাস পেট্রোল কম ব্যবহার করতে, বিদেশ ভ্রমণ যথাসম্ভব না করতে, এসব বলেছেন সোনা না কিনতে। অর্থাৎ
প্রধানমন্ত্রীর এই বক্তব্যে বোঝা যাচ্ছে যে আগামীতে একটা বড় আর্থিক সংকট আমাদের দেশে আসছে এবং এই সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন নতুন প্রজন্মের যুবক যুবতীরা। তারা আরও চাকরির সুযোগ সংকুচিত হবে এবং এই যে একটা যে ভাবনা, উৎকণ্ঠা, এবং এই উৎকণ্ঠা থেকে তাদের এই প্রজন্মকে অনুপ্রেরণা দেওয়ার মতো বা আশ্বাস দেওয়ার মতো কোনো পরিস্থিতি কিন্তু এখনও তৈরি হয়নি, যার ফলে ক্ষোভটা বাড়ছে। এখন অনেকেই হয়তো বলবেন যে জেনজির এখনই বলবেন যে এগুলো একটা ষড়যন্ত্র হতে পারে। আমি তো বলছি হতেও পারে ষড়যন্ত্র, কিন্তু ষড়যন্ত্রের সুযোগটা কোন সময় নেয়? যখন দেশের মধ্যে একটা ক্ষোভ দেখা দেয়। এই যে ক্ষোভগুলো দেখা দিচ্ছে, মোবাইল খুললেই আপনি দেখবেন, ফেসবুক খুললেই ককরোচ পার্টি ছেয়ে গেছে। এবং এমন হয়েছে যে বিরোধী দলগুলো অপ্রাসঙ্গিক হয়ে উঠছে এখন। এই যে নিটের প্রশ্নপত্র ফাঁস হয়েছে, সেই প্রশ্নগুলো তারা আনছে। নিট একটা পরীক্ষার জন্য ছাত্রছাত্রীরা অনেক কষ্ট করে নিট পরীক্ষার জন্য তৈরি হয়, আর প্রতি বছরই 70 বার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, কিন্তু কোনো অ্যাকশন হচ্ছে না। ছাত্রছাত্রীরা আন্দোলন করছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। এমনকি শিক্ষামন্ত্রী প্রত্যাগও দাবি করা হয়েছে ছাত্রদের পক্ষ থেকে। তো এই সমস্ত কিছুর ফলে শিক্ষিত তরুণ প্রজন্মের মনে যে একটা ক্ষোভ দেখা দিয়েছে, এই ক্ষোভ কিন্তু নিরসন সরকারকে করতে হবে, না হলে কিন্তু দেশে একটা তুফান আসছে, এটা কিন্তু ঘটনা। আমি এই যে ডিজিটাল রাজনৈতিক দল গঠন করা বা এই সব গঠন করে গণতান্ত্রিক দেশে কীভাবে কী হবে এর কোনো রূপরেখা এখন পর্যন্ত পায়নি। এই দল কি নির্বাচন কমিশনের স্বীকৃতি নেবে, নাকি দলের যারা থাকবেন তারা প্রকাশ্যে এসে কোনো সভা করবেন, সেরকম কোনো পরিস্থিতি কী হবে এটা কিন্তু আমার জানা নেই এবং এটা কেউই বলতে পারছেন না। শুধুমাত্র এটা একটা অভিনব ঘটনা যে একটা ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে এতটা লোক এসে জড়ো হয়েছেন এবং এতটা ফলোয়ার সংখ্যা ছাড়িয়ে গেছে। দর্শকরা এটা কিন্তু একটা ইঙ্গিত কিন্তু দিচ্ছে এবং আমার মনে হয় সরকারের এই বিষয়ে শুধুমাত্র অ্যাক্সিডেন্টাল ব্যান করলে হবে না। বিষয়গুলো কেন আজকে চাকরির সুযোগ সংকুচিত হচ্ছে, কেন নিটের পরীক্ষাপত্র ফাঁস হচ্ছে, এই সমস্ত বিষয় সরকারের কিন্তু দেখা উচিত, না হলে কিন্তু দেশে একটা তুফান আসছে, এটা কিন্তু ঘটনা। নমস্কার।